আসসালামু আলাইকুম। ধরুন আপনি একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছেন। সেই বিল্ডিং এ ঢোকার জন্য দুইটা দরজা আছে। একটা দরজা হচ্ছে বাম দিকে আর একটা হচ্ছে ডান দিকে। আমরা আলোচনার সুবিধার্থে একটা থট এক্সপেরিমেন্ট করি। বাম দিকের যে দরজাটা সেটাতে ঢুকলে আবার বের হওয়া যায়, কিন্তু ডান দিকের দরজাটা ঢুকলে সেটা লক হয়ে যায়। সেটাতে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এখানে আপনি যদি মানে বাম দিকে দরজা দিয়ে ঢুকেন, তাহলে আপনি যে বের হতে পারবেন। আর ডান দিক দিয়ে দরজা যে ঢুকলেন, এটা থেকে যে বের হতে পারছেন না, সেটার কারণে কিন্তু হচ্ছে আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব যে বাম দিকের দরজা দিয়ে ঢুকতে। রাইট? কারণ কি হচ্ছে, আমাদের কাছে অপশনস থাকবে বেশি। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা যেখানে সবাই এই কাজটা করব, মানে ইন্ট্রিনসিক্যালি আমরা অটোমেটিক্যালি উইদাউট এক্সপ্লেনিং টু মাচ আমরা কিন্তু হচ্ছে এই চয়েসটাই নিব, গিভেন দ্যাট এভরি আদার ভেরিয়েবলস রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা আমরা আমাদের রিয়েল লাইফে কেন আমরা দেখি ঠিক উল্টোটা ঘটে। যেমন দেখেন, যখন যে দরজা দিয়ে আপনি বের হতে পারছেন, সেটা যেমন হচ্ছে যে আপনার জন্য ওই ডিসিশনটা নেওয়া যত হচ্ছে ইজি, কিন্তু আপনি দেখবেন যে এরকম অনেক ছোট ছোট লাইফের ডিসিশন আছে যেটার পেছনে আমরা অনেক সময় দিয়ে ফেলি, কিন্তু আবার বড় বড় ডিসিশন গুলোতে খুব ইম্পালসিভলি মানে হচ্ছে যে এটাকে অ্যাপ্রোচ করি। এক্স্যাক্টলি এই প্রবলেমটা আমার মধ্যে বেশ কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছিলাম, যে আমি দেখা যায় যে কোনো কোনো ছোট ছোট জিনিসে অনেক বেশি সময় দিয়ে ফেলছি, কিন্তু বড় জিনিসগুলোতে আমি ইম্পালসিভলি ডিসিশন নিয়ে ফেলছি। সো জেফ বেজোসের একটা ডিসিশন ফ্রেমওয়ার্কটা আমি যখন এই সম্পর্কে পড়লাম যে উনি কিভাবে ডিসিশন নেয়, সেটা আমার ডিসিশন মেকিং স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে দিয়েছে। যে আমি কিভাবে আসলে আমার ডিসিশনটা নিলে বেটার ওয়েতে আমি হচ্ছে রিভার্সিবল ভার্সেস ইরিভার্সিবল এই ডিসিশন গুলো নিতে পারবো। সো চলুন আমরা সেটা নিয়ে কথা বলি। সো প্রথমেই যে আমরা অ্যানালজিটা দিলাম যে দরজার গল্প, যে একটা দরজা হচ্ছে যে ওয়ান ওয়ে আর একটা দরজা হচ্ছে টু ওয়ে, সেটা আসলে মেইনলি কি এই মানে প্রেক্ষিতে আমরা বোঝানোর চেষ্টা করি। ওয়ান ওয়ে দরজা হচ্ছে যে মানে ওয়ান ওয়ে ডিসিশন গুলো দেখা যায় যে একবার নিলে সেটাতে স্টিক থাকা লাগে, সেটা আসলে রিভার্স করা যায় না। যেমন আপনি কারো গায়ে হাত তুললেন, এটা কিন্তু একটা ওয়ান ওয়ে ডিসিশন, মানে আপনি কারোর উপর এত রাগান্বিত হয়ে গেছেন যে আসলে আপনি ইম্পালসিভলি তার গায়ে হাত তুললেন। কিন্তু এটা ইম্প্যাক্ট কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত থাকবে, রিভার্স করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ কি আপনি অলরেডি মানে বলা যেতে পারে এমন একটা অ্যাকশন নিয়েছেন, বা আপনার হাতে গ্রেভ কোনো একটা মিস্টেক হলো বা অ্যাক্সিডেন্ট হলো, এটা একটা ইরিভার্সিবল ইস্যু। কিন্তু রিভার্সিবল ইস্যু কি, আপনি হচ্ছে খাবার খেতে গেলেন, খাবারের মেনু দিয়ে আপনি হচ্ছে একটা পিক করলেন যে ফর এক্সাম্পল আমি হচ্ছে আজকে কি খাবো। সো দেখেন, আজকে যদি আপনি যে জিনিসটা খান সেটা ইম্প্যাক্ট কিন্তু বেশি না, মানে সেটা হয়তো বা কি যে পরের দিন পর্যন্ত, কিন্তু আপনি একটা গ্রেভ মিস্টেক করলে বা গ্রেভ বড় একটা মেজর ডিসিশন নিলে সেটা কিন্তু হচ্ছে সেটার ইম্প্যাক্টটা সুদূর প্রসারী হয়। সো এটাই হচ্ছে আমাদের মেইন আজকের টপিক, যে কিভাবে আমরা আসলে এই সিদ্ধান্তগুলোকে অ্যাটলিস্ট ডিস্টিংগুইশ করতে পারি, যাতে হচ্ছে যে আমরা কগনিটিভ লোড অকারণে অপ্রয়োজনীয় জিনিসের উপর না দিই। সো আজকে আম, সেটা বলার আগে আমি যেটা বলতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশে আমরা ঠিক উল্টোটা করি। কিভাবে? যেমন দেখেন যে যখন রেস্টুরেন্টে যাই আমরা, তখন ঘন্টার পর ঘন্টা আমরা মেনু মানে আমরা তো ডিসকাশন করি, কিন্তু এর মধ্যে যখন আমাদের কাছে সামনে একটা মেনু নিয়ে আসে, তখন কিন্তু আমরা অনেকক্ষণ অ্যানালাইসিস করার চেষ্টা করি, এখন কি এটা খাবো কি এটা খাবো না, মানে এইগুলো নিয়ে অনেক বেশি সময় দিই। কম্পারেটিভলি বা কম্পারেটিভলি হচ্ছে যে আপনি মেজর কোনো হচ্ছে যে স্টকে ইনভেস্ট করবেন একটা আপনার লাইফ সেভিংস, তখন দেখলেন যে কোনো বন্ধুর কথায় বা কারো কথায় বা কোনো একটা নিউজ চ্যানেলের বা কারো কোনো একটা ইনফ্লুয়েন্সারের কথায় আপনি ইনভেস্ট করে ফেলেন। দুইটার টাইম হরাইজন কিন্তু হচ্ছে খুবই ডিফারেন্ট, এবং দুইটার ইম্প্যাক্টও খুব ডিফারেন্ট। কিন্তু আমরা যে পরিমাণ সময় দিচ্ছি কম্পারেটিভ টু ইচ অফ দেয়ার মানে গ্রেভনেস বা ডেপথ, সেটা আসলে হচ্ছে যে মানে জাস্টিস করে না। সো আমরা দেখা যায় যে যেমন বিয়ে বা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বা বড় কোনো ব্যবসায়িক ডিসিশন নিতে গেলে যতটুকু না মানে হচ্ছে যে ইম্পালসিভলি আগাই, আহ, ঠিক সেরকম ভাবে আমরা দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা মানে অহেতুক রাজনৈতিক আলাপ করতে পারি। অনেকে দেখা যায় যে এই জিনিসটা ভার্সেস ওই জিনিসটা, এগুলো এরকম মানে এগুলো নিয়ে আমরা অনেক তর্ক করি, যেটা আসলে হচ্ছে ইম্প্যাক্ট হয়তো বা আমাদের লাইফে খুব বেশি থাকে না, মানে আমরা ওই জিনিসগুলোর মধ্যে বেশি সময় দিয়ে ফেলি। সো এখানে আমরা যে দুইটা টাইপ নিয়ে কথা বলছি, যে একটা হচ্ছে ওয়ান ওয়ে ডিসিশন মেকিং আর একটা হচ্ছে টু ওয়ে ডিসিশনস, এখানে বা টু ওয়ে যে প্রবলেম গুলো। So, এখানে দেখা যায় যে এই দুইটা জিনিস যদি মানে এক একজনের কাছে এক এক রকম ভাবে এটা মানে কি করে কাজ করে। যেমন একটা কমন সিনারিও বলি,
কিছু মানুষ চিন্তা করে যে টাইপ টু কে টাইপ ওয়ান মনে করে। টাইপ টু বলতে কাকে ডিফাইন করছি, যে যেটা আসলে হচ্ছে কি রিভার্স করা যায় যে সকল ডিসিশন গুলোকে, সেটাকে আমরা টাইপ টু বলছি, আর টাইপ ওয়ান বলছি যেটাকে রিভার্স করা যায় না। সো টাইপ টু ডিসিশন যেমন হচ্ছে যে আপনি আজকে কি খাবেন খাবারের মেনুতে, আপনি হচ্ছে আজকে মানে হচ্ছে যে সেলুনে গেলে কোন হেয়ার কাট দিবেন, এই ইউটিউব চ্যানেল খুললে আপনি আসলে হচ্ছে যে এটার মধ্যে কোন লোগো বসাবেন, মানে এই সকল জিনিসগুলো ডিটেলস, সেগুলো নিয়ে আমরা যে পরিমাণ সময় ব্যয় করি, সেটা দেখা যায় অনেক সময় দেখা যায় ছোট ছোট বিজনেস ডিসিশন গুলোতে আমরা যে পরিমাণ এফোর্ট দিয়ে ফেলি, হয়তো দেখা যায় স্টার্টই করা হয় না। আমরা বছরের পর বছর এই জিনিসগুলো নিয়ে ব্রেন স্টর্ম করি, কিন্তু দেখা যায় যে আমরা প্রোক্রাস্টিনেশন বলতে পারেন, বাট আমরা স্টার্ট করি না। তো এইটার একটা সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে যে অ্যানালাইসিস প্যারালাইসিস। মানে হচ্ছে যে আপনি এত অ্যানালাইসিস করেছেন যে আপনি আসলে মানে প্যারালাইসিস স্টেটে আছেন। আর এইটার ঠিক উল্টোটা হচ্ছে টাইপ ওয়ান কে টাইপ টু মনে করা, সেটা হচ্ছে রেকলেসনেস। মানে হচ্ছে বেপরোয়া ভাবে, যেমন ধরে নেন আপনি হচ্ছেন আপনার লাইফ সেভিংস কারো কথায় বা খুবই বলা যেতে পারে উত্তেজিত হয়ে বা খুবই হচ্ছে যে মানে এক্সাইটেড হয়ে আপনি কি করলেন যে ইনভেস্ট করে ফেললেন। দেখলেন যে মার্কেট ফল করতেছে, আপনি আসলে হচ্ছে যে সব সেল করে দিলেন। কিন্তু এটা বুঝলেন না যে আসলে হচ্ছে আপনার ফান্ডামেন্টাল সিচুয়েশনটা কি হওয়া উচিত ছিল। বা আপনি শুনেছেন আপনার কোনো এক বন্ধুর বা কোনো এক বড় ভাইয়ের কাছে যে ওই বিজনেসটার মানে গ্রোথ পটেনশিয়াল ভালো, আপনি ইনভেস্ট করে ফেললেন, কিন্তু এটা নিয়ে আপনি এনাফ অ্যানালাইসিস বা রিসার্চ করলেন না। সো এটা হচ্ছে একটা ধরনের রেকলেসনেস। সো এটা হচ্ছে টাইপ ওয়ান কে টাইপ টু মনে করা, দুইটাই খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন। সো এখন আমরা চিন্তা করব যে কিভাবে আমরা বুঝবো কোন দরজা কোনটা। এটা বোঝার আগে আমাদেরকে অ্যাটলিস্ট ক্লিয়ার, আমাদের তো বেসিক কমন সেন্স আমরা অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট এটা বুঝতে পারি যে এই জিনিসটা থেকে আমরা আসলে কি আমরা রিভার্স করতে পারবো কি পারবো না, বা এটার ইম্প্যাক্ট আমার জীবনে কতটুকু। যেমন ধরে নেন কারো কারো জন্য হতে পারে কি যে জব ছেড়ে বিজনেস করাটা ইজিয়ার ডিসিশন হতে পারে, বাট কারো কারোর জন্য এটা মানে কস্টলিয়ার ডিসিশন হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। মনে করেন যে ছেলেটার বয়স হচ্ছে 23-24 বছর, যে হচ্ছে যে তার প্যারেন্টস ওয়েল অফ, আহ, তাহলে আসলে হচ্ছে তার জন্য একটা, সে মাত্র গ্রাজুয়েশন শেষ করেছে, সে যদি এখন ট্রাই করে, তার জন্য যেটা যতটুকু না হচ্ছে যে এটা মানে হার্ডার ডিসিশন হবে কম্পারেটিভ টু সামওয়ান যে হচ্ছে 40 ইয়ার্স ওল্ড, যার হচ্ছে 2 থেকে 3 জন বেবিজ আছেন, তারপর তারা হচ্ছেন তার ওল্ড প্যারেন্টস আছেন, মানে সবাই তার উপর ডিপেন্ডেন্ট। তার জন্য এরকম হচ্ছে জব ছেড়ে মানে হচ্ছে যে বিজনেসে মাইগ্রেট করাটা বা এরকম ডিসিশন নেওয়াটা কিন্তু আরো টাফ হবে। সো একই ধরনের ডিসিশন, কিন্তু হচ্ছে যে কারোর জন্য এটা টাইপ ওয়ান, কারোর জন্য এটা টাইপ টু। এটা আপনার লাইফস্টাইল বা আপনার হচ্ছে যে লাইফের টোটাল সিনারিজে বলে দেবে এটা আসলে কি ধরনের ডিসিশন, এবং সেই ভিত্তিতেই আপনাদের আসলে হচ্ছে যে মানে এই জাজমেন্টটা করা উচিত। সো কিভাবে বুঝবেন যে আপনার এই মানে এই ডিসিশনটা কোন ধরনের মধ্যে পড়ে? মানে কয়েকটা প্রশ্ন করার মাধ্যমে, যে আমি এই কাজটা করলে মানে আমি কি আসলে এখান থেকে ব্যাক করার কোনো উপায় আছে কিনা। ধরে নেবো যে এই কাজটা করলাম 100% ফেল হবে, সো এই ক্ষেত্রে আমার লাইফে কি বড় কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, পড়লেও আমি কি আসলে এখান থেকে কুইকলি রিকভার করতে পারবো কিনা। এরকম কিছু কমন কোয়েশ্চেন মানে আমাদের এই জাজমেন্ট গুলোকে অ্যাপ্লাই করার জন্য খুব হেল্প করতে পারে। আরেকটা যে টপিক নিয়ে এসে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে স্পিডের একটা মানে অ্যাডভান্টেজ আছে। যেমন হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি যদি কুইকলি ডিসিশন নিতে পারেন, তাহলে যে জিনিসটা হয় যে আপনি টাইপ টুর যে ডিসিশন গুলো সেটা আমাদের করা উচিত কি যত তাড়াতাড়ি পসিবল নিয়ে নেওয়া, যাতে হচ্ছে যে আমরা টাইপ ওয়ানের মধ্যে মেজর কগনিটিভ লোডটা দিতে পারি। তো এমন হতে পারে না যে টাইপ টু একটা প্রবলেম নিয়ে আমরা মিটিং এর মধ্যে ঘন্টার পর ঘন্টা আমরা হচ্ছে অনেক হালকা পাতলা বিভিন্ন ডিসিশন নিয়ে মানে অনেক সময় নেই। তো ওই ডিসিশন গুলো যদি আমরা হচ্ছে দেখা যায় যে 90% মানুষ এগ্রি করতেছে, 10% মানুষ এগ্রি করতেছে না, বাট দে হ্যাভ গুড রিজনস ফর দ্যাট, তাহলে এটা হয়তো বা বলতে পারি যে আমরা ঠিক আছে আমি ডিসএগ্রি করতেছি আপনারা যেটা বলতেছেন, বাট স্টিল যেহেতু আপনারা সবাই বলছেন আমি হচ্ছে আপনাদের সাথে এগ্রি করি, এবং লেটস কমিট টু ইট। যদি দেখি যে যেহেতু এটা একটা টাইপ টু ডিসিশন, এটা আমরা হচ্ছে পরবর্তীতে কুইকলি রিভার্স করতে পারবো। সো এইটা হচ্ছে তাহলে কি হয় যে এই যে আপনি মনে করেন যে মানে ঘন্টার পর ঘন্টা এটার মধ্যে স্টাক না থেকে আপনি হচ্ছে এখান থেকে বের হয়ে এসে এটা ট্রাই আউট করে অ্যাটলিস্ট একটা ডেটা পয়েন্ট পেলেন যে না এটা আসলে কতটুকু কাজে দিবে ভার্সেস কাজে দেবে না। আরো একটা উদাহরণ দিলে বলা যায়, যেমন আপনি 2 উইকস ধরে চিন্তা করলেন যে আমি কি আসলে সকালে ওয়ার্কআউট করবো নাকি হচ্ছে রাত্রে ওয়ার্কআউট করবো, কিভাবে আসলে মিক্স অ্যান্ড ব্যালেন্স করব। সেটা না করে যদি এমন হতো যে আপনি জাস্ট শুরু করে দিতেন, তাহলে কিন্তু 14 ডেজ এর ওয়ার্কআউট এটা কিন্তু মানে 14 সেশনস আপনি পেতেন, যেটা আসলে হচ্ছে বলা যেতে পারে মানে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম টু সি এ গুড ইমপ্রুভমেন্ট। তো এইটাই আমার বলার ইচ্ছা ছিল যে আমরা যদি
টাইপ টু ডিসিশন গুলোকে আমরা স্পিডের একটা অ্যাডভান্টেজে ফেলতে পারি, তাহলে হচ্ছে যে টাইপ ওয়ানের মতো ডিসিশন গুলোকে একটা এনাফ রুম দেওয়া যাবে, যে ওটা আসলেও হচ্ছে যে আমরা প্রপার প্রপার হচ্ছে ডিউ ডিলিজেন্সের মাধ্যমে এটা মানে এই অ্যাকশনস গুলোকে নিতে পারি। ফাইনাল টেক ওয়েতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, এটা একটা খুবই স্মল আইডিয়া, বাট টেক ইট ভেরি সিরিয়াসলি। দেখেন মানে লাইফের মধ্যে সব আইডিয়াই হচ্ছে যে আপনি যত আইডিয়া দেখবেন সবগুলো কিন্তু আমাদের আশেপাশে এমন না যে খুবই আননোন, মানে খুবই মিস্টিক্যাল আইডিয়াস, মানে এটা হচ্ছে ওয়েল নোন, মানে বলা যেতে পারে ওয়েল প্র্যাকটিসড ওয়েল এস্টাবলিশড একটা আইডিয়াস গুলো। এগুলোই তো মেন্টাল মডেল হিসেবে আমরা হচ্ছে বিভিন্ন সেক্টরে পাই। সো এগুলোই তো হচ্ছে যে আমাদের কি কি করা উচিত, ধারণ করা উচিত, যাতে হচ্ছে যে আমাদেরকে বারবার রিইনভেন্ট না করা লাগে। সো আজকে এই পর্যন্তই। আমি চাই যে আপনারা হচ্ছে যে এই আইডিয়াটা নিয়ে একটু হচ্ছে যে চিন্তা করেন কিভাবে আসলে আপনি আপনার লাইফের মধ্যে এটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তারপর হচ্ছে যে মানে আমার সাথে রিচ আউট করতে পারেন ইনশাল্লাহ, যদি এটা নিয়ে আপনারা ফার্দার ডিসকাস করতে চান। আমি এরকম আরো মেন্টাল মডেলস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং জানাবেন আপনাদের ফিডব্যাক। হ্যাভ আ গ্রেট টাইম।